আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লাশের পাহাড়ে গণভোট ও নির্বাচন। আপনারা দেখছেন আহ এত লাশের ঘটনা নিউজে সমস্ত জায়গায়, যদিও তথাকথিত নিউজ চ্যানেল আসছে না যে কোনটা রেখে কোনটা দেখবো পড়বো, এমন একটি পরিস্থিতি। এবং আসছে গণভোট এবং নির্বাচন, এই সকল কিছু নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে জন তরুণ নেতৃত্বের মুখ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবেন, এবং তিনজনকে আমরা একই প্ল্যাটফর্মে পেয়ে আজকে বেশ আনন্দিত আছি। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমিনুল হক পলাশ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এমদাদ রহমান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোলাম রাব্বানী। আহ তিনজন তরুণ নেতৃত্ব এবং এই সময় সরব কণ্ঠস্বর, আপনাদেরকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা সরাসরি আমাদের আলোচনার বিষয়বস্তুতেই চলে যাব। আমি একটু প্রশ্ন করতে চাই আমিনুল হক পলাশ ভাইকে। পলাশ ভাই, আপনি সাদ্দামের বিষয় সম্পর্কে অবগত রয়েছেন, আপনি এটাও জানেন যে তার আসলে প্যারোলে মুক্তি মিলল না, এবং 9 মাসের আহ, সন্তান, মৃত সন্তান এবং স্ত্রী, এটা আমরা বাংলাদেশে প্রথম দেখছি যে লাশ দেখা করতে যায় জেলে। জীবিত মানুষ দেখা করতে যায়, এখন আসলে লাশ দেখা করতে যায় জেলে, কিন্তু তার আবার জামিন হলো। তাহলে তাকে যে আগে প্যারোলে মুক্তিখানি একটুকু দেয়া হলো না, কিন্তু এখন যে জামিন হলো, এই বিষয়টার মধ্যে কোথায় জানি একটা আইনি চতুরতা, চালাকি, বেশ কিছু জিনিস আমাদের নজরে পড়ে। এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন পলাশ ভাই? ধন্যবাদ আপু, আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপু, আপনি যেমনটি বলছিলেন যে 9 বছর 9 মাসের শিশু সন্তান, মৃত শিশু সন্তান জীবিত বাবার সাথে 100 কিলোমিটার পথ অতিক্রম করে দেখা করতে গিয়েছে। দেখা করার সময় পেয়েছে 5 মিনিট, এবং এই সাদ্দামের পরিবারের কাউকে ন্যূনতম সহানুভূতি দেখানোর জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি। তো এই পুরা বিষয়টা আসলে যে ডক্টর ইউনূসের আপনার নেতৃত্বে যে অবৈধ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কতটুকু বর্বর রাষ্ট্রে পরিণত করেছে তার একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা ন্যাক্কারজনক, লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে। এবং শুধুমাত্র তারা তো এই পেরোলে জামিন না দিয়ে একটা অন্যায় করেছে, মানে এখানে এতগুলা লেয়ারে অন্যায় হয়েছে। যদি আপনি খেয়াল করে দেখেন যে সাদ্দামকে এমন একটা মামলায় গ্রেফতার করা হয়েছে যে মামলার সময় সাদ্দাম দেশেই ছিল না, সে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে ছিল। যে প্রমাণ তার পাসপোর্টের আপনার ভিসা সহ একাধিকবার আদালতে উত্থাপন করা হয়েছে, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। অর্থাৎ প্রথম অন্যায় হচ্ছে তাকে একটা মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে বিগত 11 মাস ধরে। এর পরবর্তীতে যে কাজটা গত সম্প্রতি ঘটলো, যে এরকম নৃশংস ঘটনা কোনো শুভ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা হতে পারে, এটা আসলে অকল্পনীয়। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এই ধরনের নির্মমতার উদাহরণ আছে বলে আমার জানা নেই। আর এটাকে কেন্দ্র করে দেখেন, আপনি যেটা বললেন খুব স্পষ্টভাবে বলেছেন যে খুব এক ধরনের আইনি চতুরতার আশ্রয় তারা নিয়েছে। এক তো জামিন দেয় নাই, একই সাথে প্রথমে দাবি করা হলো এই কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের যে পেজ আছে, ছাত্র নেতারা এই শিবিরের নিয়ন্ত্রিত যে পেজ গুলো আছে, এবং একই সাথে সরকারের তরফ থেকে, কারণ এই অবৈধ সরকার তো এদের দ্বারা আপনার নির্বাচিত না, এদের দ্বারা মনোনীত, এবং এদের আশ্রয় প্রশ্রয়ই টিকে আছে। তো তাদের তরফ থেকেও যে মিথ্যাচারটা করা হয়েছে যে পেরোলে মুক্তির জন্য আবেদনই করা হয় নাই। আপনি দেখেন পেরোলে মুক্তির আবেদনের যে বিষয়টা, সেটা আমরা ক্লিয়ারলি দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এসেছে তার পেরোলে আবেদনের কপি। এখন যে ইস্যুটা এসে দাঁড়িয়েছে যে পেরোলে মুক্তির আবেদন বাগেরহাটে ডিসি বরাবর যাবে না আপনার যশোর ডিসি বরাবর যাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এই জায়গায়, যে ওই সাদ্দামের থাকার কথা ছিল বাগেরহাট জেলে, তাকে যে ধরনের ওই আইনি ভাষায় বলে হরে ধরে মামলায় গ্রেফতার করা হয়েছে, এরকম কোনো মামলায় আসামিকে নিজ জেলার বাইরে নিয়ে যাওয়ার কথা না। এই নিজ জেলার বাইরে নিয়ে যাওয়াটাই কিন্তু একটা জেল দেওয়ার পরে ফার্দার একটা হয়রানি। তার পরিবারের সদস্যরা দেখা করতে যেতে পারে না, তাকে বিভিন্ন ধরনের কারাগারে নির্যাতনের শিকার হতে হয়। তাহলে এখানে তাকে একটা অন্যায় করা হয়েছে। তো কোনো একটা ব্যক্তি যখন কারাগারে থাকে, ওই ব্যক্তির সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের, কারণ কারাগারে নেওয়ার পর থেকে সাধারণ জীবনযাপনের তো তার কোনো রাইট নাই, এবং তার পরিবারের সদস্যরা তার হয়রানি সম্পর্কে জানে না। সো তাকে কারাগার কোথায় রাখবে না রাখবে সেটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু তার পরিবারের সদস্যরা তো জানে যে তার মামলাটা ছিল চিতলমারী থানায় মামলা, যেটা বাগেরহাট আপনার জেলার আওতাধীন। তো তারা কিন্তু যথাযথভাবে আপনার আবেদন করেছে বাগেরহাটের ডিসি বরাবর, এবং সেই আবেদনে এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তার
স্ত্রী এবং সন্তান 9 মাসের সন্তান অপমৃত্যুর শিকার হয়েছে, তার জানাজা করার জন্য তাকে আপনার পেরোলে জামিন দেওয়া দরকার। এবং পরবর্তীতে ওইখানে এটা উল্লেখ ছিল যে এই বিষয় ব্যক্তি বর্তমানে তারা যতদূর জানতে পেরেছে সেই অনুসারে যশোর আপনার জেলখানায় রয়েছে। তো এই অবস্থায় যদি আইনি প্রক্রিয়া বলেন, আমাদের কারাবিধি বলেন, বা যে কোনো সাংবিধানিক আইন বলেন, সেটার নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে বরিশালের ডিসি এটা আপনাকে হচ্ছে যশোরের ডিসি বরাবর ফরওয়ার্ড করবে। এখানে বাগেরহাটের অংশটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পেরোলে মুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার, অর্থাৎ বিষয়ব্যক্তি যে জেলায় আছে সংশ্লিষ্ট থানা থেকে একটা হচ্ছে প্রতিবেদন আনতে হয়, যে প্রতিবেদনটা ইন্ডিকেট করে যে পেরোলে জামিন দেওয়া হলে কোনো ধরনের হচ্ছে আপনার আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে কি ঘটবে না। তো সেটাও হচ্ছে বাগেরহাট থেকেই নিতে হবে। তো আবেদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণরূপে ঠিক ছিল। এখন আপনি চিন্তা করেন কারো একজন কোনো একজন ব্যক্তিকে তাকে বাগেরহাট বা যশোরে যদি জেলখানা না রেখে রাঙামাটি জেলখানায় পাঠিয়ে দিত, তার ফ্যামিলি কি এই মৃত লাশ রেখে রাঙামাটি যেত পেরোলে আবেদন করার জন্য? এটা নিয়ম না, এটা আপনাদেরকে মানে এটা তারা মিথ্যাচার করার চেষ্টা করছে। সো নিয়মতান্ত্রিক উপায়ে আবেদন করা হয়েছিল, এবং এই আবেদন নিয়ে কিন্তু ব্যাকডোরে এই বাগেরহাটের ডিসি বলেন, এসপি বলেন, তারা কাজও করেছে। বাগেরহাটের ডিসি তরফ থেকে ডিসি হচ্ছে খুলনার কমিশনারকে জানিয়েছে, খুলনার কমিশনার নসিমুল গনি, যিনি বিশেষ সহকারীর মর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাকে জানিয়েছে, এবং এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাকে ফেরত দেওয়া হয় নাই। অর্থাৎ রাষ্ট্র তার বর্বরতার চূড়ান্ত সীমায় গিয়ে সচেতন ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এটাতে কোনো ধরনের হচ্ছে ভুল ত্রুটি নাই। কারণ আপনি যে এখন তারপরে দেখেন তাদের তরফ থেকে যে আইনি ডিফেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই আইনি ডিফেন্স যদি সত্য হইতো, তাহলে আজকে সাদ্দামের জামিন কিভাবে উচ্চ আদালত থেকে মওকুফ আপনার হচ্ছে করা হয়, জামিন কিভাবে হচ্ছে গ্রাহ্য করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে সিলেটে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথিত এক নেতা প্রকাশ্যে পুলিশের সামনে বসে পুলিশকে ঘোষণা দিয়ে বলছে যে আমরা 70 সভাকে পুড়িয়ে দিয়েছি, আমরা আপনার হচ্ছে থানা, আপনার বালিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি। তারপরে তাকে যখন হচ্ছে পুলিশ গ্রেফতার করে, রাতে ওভারনাইট তাকে জামিনের ব্যবস্থা করা হয়েছে, 100 টাকা না কত টাকা হচ্ছে আপনার জামানতের মাধ্যমে। সো এই রাষ্ট্র এই জায়গায় যে হচ্ছে শতভাগ সচেতন ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে এটার প্রতিবাদ এবং এটার ব্যাকলেশ থেকে কাভার আপ করার জন্য তারা হচ্ছে আজকে এই জামিনটা দিয়েছে। অথচ এই প্রতি পদে পদে কিন্তু এখানে হচ্ছে আইনের ব্যত্যয় ঘটেছে। শুধু এখানেই শেষ না, মাঝখানে যখন আপনার এই সাদ্দামকে কারাগারে তোলা হয়েছে, আপনার জেল কোর্টে তোলা হয়েছে, প্রতিবার তার হাতে হাত করা পরানো ছিল। মাঝখানে তার ভাইয়ের বরাত দিয়ে আমরা শুনতে পেয়েছি যে সাদ্দাম পুলিশের পা পর্যন্ত ধরেছে যে আমার সন্তানটাকে আমি কোলে নিতে পারি নাই, ভাই আমাকে 2টা মিনিট একটু হাত করাটা খুলে দেন, আমি একটু হচ্ছে আমার সন্তানটাকে একটাবার হচ্ছে একটু বুকে জড়ায় ধরতে চাই। তাহলে আপনি দেখেন এই রাষ্ট্রীয় ব্যবস্থা, আমরা প্যারোলের বিষয়টা আলোচিত হয়েছে বলে জানি, কিন্তু এই স্ট্রাকচার কিন্তু অব্যাহত ভাবে এই নিষ্পাষণ, নির্যাতন এবং একটা সাইলেন্ট পলিটিক্যাল জেনোসাইড এই শান্তির বাচ্চা ইউনূসের নেতৃত্বাধীন এই বাংলাদেশে কিন্তু চলমান রয়েছে। এই ঘটনা আলোচিত হয়ে যাচ্ছে বলে জানি। আমি আরো খুব ছোট করে 2টা ঘটনার উদাহরণ দিই। আমাদের বরিশাল মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট 7 মাস জেলে থাকার পরে তার যখন জামিন হয়েছে, তাকে কারা ফটক থেকে হচ্ছে আবার গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীর পুলিশ এবং তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে যে আমি অনেক কষ্ট করে আমার স্বামীর জামিনটা নিশ্চিত করেছি, অন্তত পক্ষে কয়েকটা দিন হচ্ছে ওকে একটু আমাদের সাথে থাকতে দেন। তাহলে এই নিষ্পেষণ একটা ঘটনা না, প্রতিনিয়ত এই ঘটনা ঘটেছে। এই গতকালকে একদিকে যখন আমরা সাদ্দামের স্ত্রী এবং তার সন্তানের লাশ নিয়ে হচ্ছে আমরা ভরাক্রান্ত, তখন আমরা জানতে পেরেছি যে ফজলে রাব্বি বাবু নামে এক ছাত্রলীগ কর্মী 23 বছর বয়সের, তার লাশ পাওয়া গিয়েছে, হাত পা বাঁধা লাশ পাওয়া গেছে হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কের ভিতরে। 7 দিন ধরে সে হচ্ছে নিখোঁজ ছিল। তার আপনার অপরাধ কি ছিল? সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রম নিয়ে। তো বাংলাদেশ কি এরকম একটা লাশের আপনার হচ্ছে রাষ্ট্রে পরিণত করা হয়েছে? একটা রাষ্ট্রযন্ত্রের সকল উপকরণ ব্যবহার করে আইন, বিচার বিভাগ, ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে শুরু করে কারা কর্তৃপক্ষ, সকল বিভাগ করে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষত ছাত্রলীগ এবং তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হচ্ছে এটা নীরব গণহত্যা চলছে। এটাকে যে যতভাবেই আইনি মার পেঁচে বোঝানোর চেষ্টা করুক না কেন, তারা যে হিউজ হিউম্যান রাইট ভায়োলেশন করছে, তারা যে একটা মানবাধিকারের লঙ্ঘন করছে, ওর বিচার বাংলাদেশে, তার বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই হবে। এই অন্যায় থেকে কেউ মাফ পাবে না, কারণ প্রতিটা বিষয় ডকুমেন্টেড। যখন একটা ব্যক্তি জেলে যায়, আপনার এই আবেদন কোথায় করা হয়েছে, সেখানকার ডিসি কে ছিল, বাগেরহাটের এসপি বর্তমানে কে, যশোর জেলখানার জেল সুপার কে, যশোরের ডিসি কে,
নসিমুল গনিকে, এই আপনার উপদেষ্টা জাহাঙ্গীরকে, এগুলো আমরা সবাই জানি, তাদের রোল কি আমাদের সামনে খুব দৃশ্যমান। সো কেউ এই অন্যায় থেকে মানে অন্যায়ের প্রতিকার আমরা এই বাংলাদেশে মাটিতেই করবো, এবং এই অন্যায় থেকে বিচার ছাড়া এই যাদের নামে আমি বললাম একজন লোকের উপর পাওয়ার ন্যূনতম কোনো আইনি সুযোগ নাই। বুঝতে পেরেছি।